আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জমি ক্রয় নীতিতেও বদল আনছে রাজ্য সরকার। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী 18 জুলাই সাঁকরাইলে আমুলের কারখানার উদ্বোধন করবেন তিনি। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের কমিটি গঠন করেছে। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় নমুনা বিকৃতির অভিযোগে দ্রুত তদন্ত করে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ শিয়ালদা আদালতের। সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যাসাগর সেতুতে আজ রাত 10টা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। রাজ্যে সর্বত্র আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি হোশিয়ারি সংস্থার কারখানার সম্প্রসারণ অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী কথা বলেন। আমরা 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। কোন ইন্ডাস্ট্রি ডাইরেক্ট পারচেজ করে আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। মুখ্যমন্ত্রী বলেন, তোলাবাজি কথায় কথায় বন্ধের মতো অপসংস্কৃতি শিল্পায়নের পথে প্রধান অন্তরায়। যেসব সংস্থা বা শিল্পপতি রাজ্যে 100 কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চান, তারা যাতে সহজে অনুমোদন পান তার ব্যবস্থা করবে রাজ্য সরকার। শিল্প প্রসারের জন্য 5,000 কোটি টাকার বিশেষ বাজেটও রাখা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, পশ্চিমবঙ্গ শিল্পের আদর্শ জায়গা হলেও গত 5 দশকের অবহেলার কারণে রাজ্যে শিল্পের খরা। এবার এখানে শিল্প হবে, কাজ হবে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমবে, ফ্লাইট অফ ক্যাপিটাল নিশ্চিতভাবে কমবে, ব্রেন ড্রেন হবে না। সেই জন্যই আজকে আমাদের সরকার চিন্তিত, ভাবিত এবং এইভাবেই কাজ করবে। 600 কোটি টাকা বিনিয়োগ করছেন এই টোডি গ্রুপ এবং এখানে 9,000 ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি পাবে। শ্রমিক মালিক সংঘর্ষ নয়, শ্রমিক ও মালিকের মধ্যে সমন্বয় রেখে রাজ্যে শিল্পায়ন হবে বলে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। আমরা শিল্পপতিদের কাছে বার্তা দিয়েছি, কোনো এক্সট্রাকশন নেই, আমরা করতে দেব না পশ্চিমবঙ্গে। আমাদের দলের পতাকা নিয়ে, আমাদের দলের ট্রেড ইউনিয়নের নাম করে কেউ কোনো কারখানার দরজা বন্ধ করতে পারবেন না। মিলিটেন্ট ট্রেড ইউনিয়ন চলবে না, কিন্তু তার সঙ্গে শ্রমিকের স্বার্থকেও আপনারা যারা মালিক পক্ষ আছে আপনাদের রক্ষা করতে হবে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18 ও 19 তারিখ তাঁর বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিন বিকেলেই তিনি দিল্লি রওনা দেবেন। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। 9 সদস্যের ওই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ প্রমুখ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে কমিটি। ধর্ষণ, খুন সহ সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের বড় ভূমিকা আছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। তাই রাজ্য জুড়ে বেআইনি মদ ও মাদকের ঠেকের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। গোটা রাজ্য জুড়ে ডিজিপি কে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন,
কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা চরস, একেবারে রুরাল এলাকাতে গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবার ও গণপিটুনিতে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নিয়োগের 48 ঘন্টার মধ্যেই সিঁথি থানার অফিসার ইনচার্জ চামেলি মুখোপাধ্যায়কে তার আগের পোস্টিংয়ে ফেরানো হয়েছে। সম্প্রতি তাকে উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে বদলি করে সিঁথি থানা দায়িত্ব দেওয়া হয়। জাতীয় শিক্ষানীতির বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষকদের ওয়াকিবহাল করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। উজ্জীবন চর্চা শীর্ষক এই অনলাইন কর্মশালায় জাতীয় শিক্ষানীতির নানা দিক তুলে ধরা হয়েছে। কর্মশালায় অংশ নিয়ে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনাকে অভিজ্ঞতা ভিত্তিক, আনন্দময় ও সৃজনশীল করে তোলাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বিচারের নমুনা ও রিপোর্ট বিকৃত করার অভিযোগে তদন্ত করে সিবিআইকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। 30শে জুলাই এই রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। নির্যাতিতার বাবার কাছে এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে সম্প্রতি চিঠি আসে। সেখানে বেলগাছিয়া রাজ্য ফরেন্সিক ল্যাবরেটরির 3 আধিকারিকের বিরুদ্ধে বিচারের নমুনা বদলের অভিযোগ তোলা হয়। এরপরই শিয়ালদা আদালতে দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। গ্রাম পঞ্চায়েতে প্রধানরা না এলে সেখানকার বিডিওদের দিয়ে প্রশাসকের কাজ করা হবে বলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। গতকাল কোচবিহারে সাংবাদিকদের কাছে তিনি বলেন, কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধান না আসায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে সমস্যা হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে পারে না বলেও তিনি উল্লেখ করেছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার অচলাবস্থা কাটাতে প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতোমধ্যে এই সংক্রান্ত নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে এসে পৌঁছেছে বলে খবর। সম্প্রতি পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অধিকাংশ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করায় পুরসভায় দেখা দিয়েছে অচলাবস্থা। উন্নয়নমূলক কাজ বন্ধ হওয়ার পাশাপাশি কর্মীদের বেতনও আটকে যায়। এদিকে স্বজন পোষণ, অবৈধ নির্মাণে মদত, টোল আদায়ের অর্থ সরকারি তহবিলের 9-6 সহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে পদত্যাগী পুরপ্রধান গৌতম গোস্বামীর বিরুদ্ধে। দায়ের হয়েছে লিখিত অভিযোগ। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। কমিশনার অব রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থা পরিদর্শনের কারণে আজ কলকাতা মেট্রোর গ্রিন লাইনে ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। এই সেকশনে আজ সকাল 9টার পরিবর্তে পরিষেবা বিকেল 4:30টায় শুরু হবে। তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত রয়েছে। রাজ্যের সর্বত্র আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 12-13 তারিখে এবং 14-15 বাদ দিয়ে 16 ও 17 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 12 তারিখ, তারপর 13-14 ভারী বৃষ্টির সম্ভাবনা, 15-16তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আবার 17 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে 5 জনকে শোকজ করেছে রাজ্য সরকার। এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি সম্প্রতি হাসপাতাল পরিদর্শনের পরে স্বাস্থ্য দপ্তরে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। এরপরই স্বাস্থ্য দপ্তরের তরফে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অতিরিক্ত মেডিকেল সুপার, সহকারী হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। 3 দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে তাদের। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য 1 জানালা পদ্ধতি শুরু করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে রাজ্য সরকার 9 সদস্যের কমিটি গঠন করেছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী
খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত। ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। এই ঘটনায় 15 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চেক প্রজাতন্ত্রের লিন্ডা নস্কোভা। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের মধ্যে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম নিউজিল্যান্ড সফর। এর ফলে এই দুদেশের পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেন। অকল্যান্ডের স্পার্ক অ্যারিনায় আয়োজিত এক সমাবেশে 10,000-এরও বেশি প্রবাসী ভারতীয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও নিউজিল্যান্ডের ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত এবং দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। भारत और न्यूजीलैंड के रिश्ते में यादें भी हैं, दोस्ती भी है, वैल्यूज भी है और एक कमिटमेंट भी है। भारत न्यूजीलैंड की यही वाक़ा एक नई यात्रा पर निकलने के लिए तैयार है। हमारे सामने अवसरों से भरा खुला समुद्र है, हवाएं हमारे साथ है, समंदर की विशाल लहरें हमारे साथ है, इच्छा शक्ति का नीला आसमान हमारे साथ है। पाने को काफी कुछ है और मैं जानता हूं हम सफल होंगे। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লাক্সেন ভারতকে এক বিশ্বস্ত বন্ধু হিসেবে অভিহিত করেন। নিউজিল্যান্ডের অগ্রগতিতে ভারতীয় সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশ জুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভার নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি, প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের উপর প্রভাব পড়ে। জেপিসির চেয়ারম্যান আরও জানান, দেশ জুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে কমিটি। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং উইল সংক্রান্ত বিষয়ে প্রস্তাবিত খসড়া বিলটি বিস্তারিতভাবে পরীক্ষা ও পর্যালোচনা করবে এই কমিটি। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুন ফু কুওক দ্বীপের কাছে স্পিডবোট দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনায় 15 জন ভারতীয় পর্যটক প্রাণ হারান। মুম্বাইতে ভিয়েতনামের কনসুলেট জেনারেলের এক বিবৃতিতে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী হুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে, দুর্ঘটনার কারণ নির্ণয় করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার জন্য দায়ী কোনো নিয়ম লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গতকাল এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 4 জন ক্রু সদস্য সহ 36 জন আরোহী নিয়ে স্পিডবোটটি রুথ এনগোয়াই দ্বীপপুঞ্জের কাছে হঠাৎ একটি ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় কর্তৃপক্ষ 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও 2 জন মহিলা সহ 15 জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভিয়েতনামে নৌকাডুবির ফলে ভারতীয় যাত্রীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের 450 কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। গান্ধীনগর লোকসভা কেন্দ্রের জন্য একটি গণবৃক্ষরোপণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজিত পরিবেশ সংরক্ষণ সংকল্প কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি সারা দেশ থেকে আগত প্রায় 17,000 বৃক্ষমিত্রর সঙ্গে মতবিনিময় করবেন। দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকে আগত বৃক্ষমিত্ররা এই কর্মসূচিতে অংশ নেবেন। তাঁরা বৃক্ষরোপণ, জল সংরক্ষণ এবং পরিবেশ পুনরুদ্ধারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। কর্মসূচির অংশ হিসেবে কৃষিমন্ত্রী পুসা ক্যাম্পাসে অংশগ্রহণকারী বৃক্ষমিত্রদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেবেন এবং একটি সবুজ ভারত গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার উপকণ্ঠে নন্দীগামা এলাকায় মেধা রেলওয়ে কোচের যন্ত্রাংশ তৈরির কারখানা সরেজমিনে পরিদর্শন করেন। 375 একর জুড়ে বিস্তৃত এই বিশাল শিল্প ইউনিটটি রেলওয়ের আধুনিকীকরণে উল্লেখযোগ্য অগ্রগতির নিদর্শন। মন্ত্রী মেক ইন ইন্ডিয়া উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেন। 3 high-speed bullet train corridors to Hyderabad to Telangana, which will totally change the landscape. If you see from Pune to Hyderabad, from Hyderabad to Chennai, from Hyderabad to Bangalore, this will become a major game changer for entire region, and Hyderabad will become the high-speed hub. This will totally change the landscape. It will bring huge amount of development. The economies of this entire region will become fully integrated. ভারতের খাদ্য নিরাপত্তা ও গুণমান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ FSSAI গ্রাহকদের কাছ থেকে আসা অভিযোগের ভিত্তিতে সুইগি ইনস্টামার্টকে 9টি নোটিশ পাঠিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে FSSAI জানিয়েছে যে মেয়াদ উত্তীর্ণ, পচে যাওয়া, দূষিত এবং অসুরক্ষিত খাদ্য সামগ্রী সুইগি ইনস্টামার্টের মাধ্যমে গ্রাহকদের বিক্রি করা হয়েছে বলে অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে সংস্থাটির কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে FSSAI। খবর শুনছেন আকাশবাণী থেকে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ। তারপরেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পাল্টা হামলা শুরু করেছে সে দেশের সেনাবাহিনী। কেশাম দ্বীপ, বন্দর আব্বাস, সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ইরানের হামলায় সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। অন্যদিকে হরমুজ প্রণালী ফের বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ইরান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সমুদ্রপথ বন্ধ থাকবে বলে জানিয়েছে তেহরান। ইরানের IRGC নৌবাহিনী জানিয়েছে সম্প্রতি একটি জাহাজ অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টা করেছে। এর জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হলে হরমুজ দিয়ে কোনো জাহাজকে চলাচল করতে দেওয়া হবে না বলেও জানিয়েছে ইরান। পুরুষদের ক্রিকেটে সাদাম্পটনে গতকাল পঞ্চম ও শেষ T20 ম্যাচে ইংল্যান্ড ভারতকে 56 রানে পরাজিত করে 5 ম্যাচের সিরিজ 4-0 ব্যবধানে জিতে নিয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলছে। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 6:30টায়। শেষ পাওয়া খবরে আর্জেন্টিনা 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নরওয়ের হয়ে আন্দ্রেয়াস সেলদ্রুপ 36 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে সংযুক্ত সময় তা শোধ করেন ইংল্যান্ডের জুড বেলিংহাম। নির্ধারিত সময় খেলা অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে খেলা গেলে 93 মিনিটে ইংল্যান্ডের হয়ে বেলিংহাম আরও একটি গোল করলে ইংল্যান্ড জিতে যায়। ইতোমধ্যে ফ্রান্স ও স্পেন সেমিফাইনালে উঠেছে। লন্ডনের সেন্টার কোর্টে গতকাল উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নাস্কোভা তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করেছেন। 2023 সালে মার্কেটা ভান্দ্রোসোভা এবং 2024 সালে বারবোরা ক্রেজিকোভার পর গত 4 বছরের মধ্যে ঘাসের কোর্টে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে জয়ী তৃতীয় চেক মহিলা হলেন নাস্কোভা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ নরওয়েকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে এখন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে সুইজারল্যান্ড। খবর এখনকার মতো এ পর্যন্ত।